সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাগনেটিজমের মক টেস্ট নিয়ে চলে এসেছি। তোমরা জানো অলরেডি আমাদের মক টেস্ট সিরিজ যেটা চলেছে, ফ্রি মক টেস্ট সিরিজ সেমিস্টার 3-র জন্য, তার সলিউশন অলরেডি আমরা আপলোড করে যাচ্ছি পরপর ভিডিওতে। তোমরা চাইলে প্লেলিস্টে দেখতে পারো, সমস্ত সলিউশনগুলো রয়েছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা যাও এক্সামটা দিয়ে এসো, নিজেরা কতটা স্কোর করতে পারছো। অ্যাকচুয়ালি রিয়েল এক্সামে যাওয়ার আগে মক টেস্টগুলো দেওয়া খুবই প্রয়োজন এবং তোমাদের জন্য ফ্রিতে প্রায় 10টা মক টেস্ট আপলোড করে দেওয়া হয়েছে, 7টা সেকশনাল মক টেস্ট এবং চ্যাপ্টার মক টেস্ট এবং তার সাথে 3টে ফুল মক টেস্ট একেবারে বিনামূল্যে। তোমরা যাও, রেজিস্টার করো সেখানে এবং মক টেস্টগুলো দাও, দেখো তোমাদের কত স্কোর হচ্ছে। চলো আজকের আমরা ম্যাগনেটিজমের সলিউশনটা নিয়ে চলে এসেছি। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, একটি তড়িৎ পরিবহনকারী টরয়েডের চৌম্বক ক্ষেত্র কিসের উপর নির্ভর করে না। আমরা জানি যে একটা টরয়েড কীরকম দেখতে হয়, যেটা সলিনয়েড হয়, সেই সলিনয়েডটাকে আমরা যখন বাঁকিয়ে দিই এবং যে যদি বৃত্তাকার আকার দিয়ে দিই তাহলে এটা একটা দেখতে আমাদের টরয়েড হয়ে যায় এবং এর ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি এর ভিতরে চৌম্বক ক্ষেত্র বি কত হয়, μ0 অর্থাৎ পাক সংখ্যার উপর নির্ভর করে, আয়ের উপর নির্ভর করে, বাট এর ব্যাসার্ধের উপর কিন্তু কোনোভাবে নির্ভর করে না। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, যে ব্যাসার্ধের উপর নির্ভর করে না। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, আর ব্যাসার্ধের একটি টরয়েডে সলিনয়েডের মধ্যবর্তী ফাঁকা স্থানের চৌম্বক ক্ষেত্র কী হবে। মধ্যবর্তী ফাঁকা স্থানের চৌম্বক ক্ষেত্র বলেছে, খুব ভালো করে বুঝবে যে আমাদেরকে কি কোয়েশ্চেনটা বলেছে। তোমরা এখনই বলে দেবে স্যার বি ইকুয়াল টু μ0 আগেরটাই তো স্যার আপনি বললেন, না এটা না, আমাদেরকে বলেছে এই মাঝখানটাতে ম্যাগনেটিজম, মাঝখানে কিছু ম্যাগনেটিজম থাকে না। আমরা জানি টরয়েডের এই যে ভিতরের অংশটা রয়েছে, এখানে একমাত্র ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে, এখানে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন বা চুম্বকীয় আবেশ এক্সিস্ট করে না। তো এই পজিশনে আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ড বি ড্যাশ হয়, সেটা সবসময় শূন্য হবে মধ্যবর্তী কেন্দ্রীয় স্থানে। তো এটা হবে অপশান ডি, শূন্য। অনেকে এটা অ্যান্সার করে দেবে যে μ0 অ্যান্সার করে বেরিয়ে আসবে, ভুল হয়ে যাবে। একটি প্রোটন এবং একটি ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রে সমবেগে প্রবেশ করলে কোনটির উপর প্রযুক্ত বল বেশি হবে। দেখো ভালো করে, আমরা জানি কোনো আধানের উপর প্রযুক্ত বল কত হয়, F = BQV sin θ বা BQV, তাই না? তাই কোনো আধানের উপর, একটি ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা আধান প্রবেশ করে, তার উপর প্রযুক্ত বল চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, আধানের উপর নির্ভর করে এবং বেগের উপর নির্ভর করে এবং তাদের মধ্যবর্তী কি ভি এবং কিউ এর সাইনের অনুপাতের উপর নির্ভর করে কোণের। কিন্তু আমরা কোনোভাবে যে ভর বা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। আমাদের যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে তাদের আধান চার্জ সেম, চার্জ যদি আমাদের সেম থাকে তাহলে আমাদের প্রযুক্ত বলে সেম থাকবে, কারণ বি আর ভি সেম বলেছে, সমবেগে সেম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। তাহলে কোনটির উপর বেশি বল প্রযুক্ত হবে, উভয়ের উপর সমান বল প্রযুক্ত হবে। কেন? কারণ ভরের উপর নির্ভর করে না। যদি ভরের উপর নির্ভর করতো তাহলে প্রোটনের উপর বেশি বল প্রয়োগ হতো। তারপরে কোয়েশ্চেনটা দেখি কী বলেছে, 4 নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে একটি বৃত্তচাপের কেন্দ্রে π/2 কোণ উৎপন্ন করেছে, যদি এটি আই তড়িৎ পরিবাহিত করে তাহলে বক্রতা ব্যাসার্ধ আর হয়, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের কথা হবে। দেখো এটা দুটো উপায়ে করা যায়, আমি তোমাদেরকে দুটো উপায় বলে দিচ্ছি। একটা বৃত্তাকার লুপ রয়েছে আমাদের এবং সেখানে আমাদের কি বলেছে যে এরকম এতটুকু অংশ রয়েছে আর বাকি অংশটা নেই। তুমি যদি দেখতে চাও যে এইটুকু অংশের জন্য আমাদের কতটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, জাস্ট এইটুকু, এখান থেকে এতটা, দুটো ফর্মুলা রয়েছে আমাদের কাছে। এই কোণটা π/2, একটা আমরা জানি যে যে কোনো বৃত্তচাপের কেন্দ্রে কতটা ম্যাগনেটিক ফিল্ড হয়, সেটা হচ্ছে μ0/4π ইন্টু I/r ইন্টু থিটা। থিটার জায়গায় আমরা অবভিয়াসলি রেডিয়ানে মান বসাবো, μ0/4π ইন্টু I/r। থিটার জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারবো, π/2। তাহলে পাই আমাদের এখানে কেটে যাবে, তাহলে μ0I/8r বেরোবে। এটা একটা উপায় হতে পারে। অথবা আরেকটা উপায় হতে পারে যে দেখো পুরো বৃত্তের জন্য আমরা যদি বলি যে পুরো বৃত্তের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে, আমরা জানি পুরো বৃত্তের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় B = μ0I/2r। এটা হয়, এটা আমরা জানি μ0I/2r হয়। এবার বৃত্তচাপের আমাদেরকে বলেছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই পুরো অংশটা ভালো করে দেখো, এটা 1/4 অংশ না, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে 1/4 অংশ হয়ে যাবে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা শুধু এই 1/4 অংশের জন্য। তাহলে 1/4 ইন্টু বি, 1/4 ইন্টু বি যদি করি μ0I/ কত পড়ে থাকবে আমাদের কাছে, এইটার পড়ে থাকবে। একইভাবে দুটোর অ্যান্সার করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় বা যেটা তাড়াতাড়ি মনে হয় সেটা তোমরা করবে। আচ্ছা, কত দাগের 5 নম্বর অ্যান্সারটা আমরা দেখি। 5 নম্বর কোয়েশ্চেনের এটা কত হবে, μ0I/8r হবে, অপশন ডিটা কারেক্ট। আগেরটাই অপশন দেওয়া হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। কোনো একটি চৌম্বক যন্ত্রে চৌম্বক আচ্ছাদনের জন্য ব্যবহৃত হয়। দেখো তড়িৎ আচ্ছাদন এবং চৌম্বক আচ্ছাদন তোমরা জানো, ফ্যারাডে কেজ যখন আমরা পড়েছিলাম ইলেকট্রিসিটির ক্ষেত্রে, যে তুমি যদি একটা কোনো মেটালিক কেজের মধ্যে থাকো, একটা মেটালিক কেজের মধ্যবর্তী তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি কোথাও কিছু টাচ করোনি, তাহলে বাইরে থেকে যদি হাজার হাজার ভোল্টও আসে তাহলে সেটা তোমার গায়ে আসবে না। কেন আসবে না? কারণ ভিতরে কোনো আধানই প্রবেশ করবে না, আধানগুলো সবসময় বাইরে অবস্থান করবে। ঠিক তেমনই ম্যাগনেটিক, ধরো ভিতরে কোনো একটা যন্ত্র রয়েছে, বাইরে থেকে আমি যদি একটা কাঁচা লোহা যে তড়িতের চৌম্বকের, যার চৌম্বক ভেদ্যতা খুবই বেশি,
চৌম্বক ভেদ্যতা খুব বেশি মানে হচ্ছে চৌম্বক বলরেখাগুলো সে তার মধ্যে আসতে দেবে, এবং যদি সেটাই হয় তাহলে ভিতরে সে কোনো চৌম্বক ক্ষেত্রকে প্রবেশ করতে দেবে না, একটা আচ্ছাদন হিসাবে কাজ করবে। এবং তার জন্য সবথেকে ভালো হচ্ছে কাঁচা লোহা, কারণ কাঁচা লোহা চৌম্বক ভেদ্যতা খুব বেশি, এবং চৌম্বক ভেদ্যতা খুব বেশি হলে তার মধ্যে যে ফ্লাক্সগুলো নেওয়ার প্রবণতা সেটা খুব বেশি হবে, তাই ভিতরে সে কিছু প্রবেশ করতে দিচ্ছে না, যেটুকু চৌম্বক ক্ষেত্র রয়েছে তার নিজের মধ্যেই রাখতে দিচ্ছে। তাহলে চৌম্বক আচ্ছাদনের জন্য সবথেকে বেটার কী হবে, সেটা হচ্ছে কাঁচা লোহা। চলো 6 নম্বরটা কি বলেছে দেখি। একটি তড়িৎবাহী কুণ্ডলীর কেন্দ্রে, একটা কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কী হবে, কুণ্ডলীর সাথে লম্ব অভিমুখী, কুণ্ডলীর তলের সমান্তরাল শূন্য। দেখো আমাদের কাছে একটা কুণ্ডলী রয়েছে, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়, এই চৌম্বক ক্ষেত্র যেটা হবে সেটা তলের সাথে, তোমরা জানো এগুলোকে কীভাবে করে, যদি একটা এরকম সার্কেল থাকে যেদিকে কারেন্ট যায় সেদিকে আমাদের বুড়ো আঙুলটা বসিয়ে জাস্ট আমাদেরকে এরকম হাতটা পেঁচিয়ে ধরতে হয়, এবং এই আঙুলগুলো যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে এইটা যদি আমাদের ক্ষেত্রে একটা সার্কেল, যদি আমাদের ক্ষেত্রে লুপটা হয় এবং এই দিক থেকে এদিকে কারেন্ট গেলে আমি যদি ধরি, দেখবো আমার মুখের দিকে চৌম্বক বলরেখা, চৌম্বক প্রাবল্যের দিক, তাহলে সবসময় তলের সাথে লম্বভাবে হবে, সমান্তরাল অবশ্যই হবে না। কুণ্ডলীর তল, এই যে তলের সাথে ভিতর উপর দিকে হবে, আমার এটা মুখের দিকে হবে। এগুলো তোমরা জানো যে কিভাবে এগুলোকে মাপতে হয়। তারপর আমাদের 7 নম্বরটা কি বলেছে দেখো, যে অ্যামমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য আমাদের যোগ করতে হবে। অ্যামমিটার কি তোমরা জানো যে যন্ত্রের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, একটা গ্যালভানোমিটারের সাথে যদি আমি সমান্তরালে খুব ক্ষুদ্র একটা রোধ যোগ করে দিই তাহলে আমরা একটা অ্যামমিটার পাবো, এবং এর পাল্লা যদি বাড়াতে হয় তার সাথে আবার একটা সমান্তরালে আমাদের খুব ক্ষুদ্র মানে শান্ট যোগ করতে হয়। এটা এস ড্যাশ ধরে নাও, তাহলে আমাদের কি খুব নিম্নমানের একটা শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়ে রোধ যুক্ত করতে হয়। তাহলে অপশন এটা কারেক্ট হয়ে যাবে, আমাদের নিম্নমানের কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। নিম্নলিখিত কোণগুলির মধ্যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার 8 নম্বর কোয়েশ্চেন হবে, মানে 8 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে। নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ক্ষেত্রে সরাসরি প্রযুক্ত হয়। অনেকে B=B0 tan θ করেছো, B=B0 tan θ অ্যান্সার হবে না, কারণ এটা ট্যানজেন্ট গ্যালভানোমিটারের সূত্র। এটা কোথায় প্রযুক্ত হয়, এটা হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার প্রযুক্ত হয় এটা। তাহলে স্যার কোনটা প্রযুক্ত হয়, দেখো আমরা পড়েছিলাম যে টর্ক, যে কোনো তোমার চলকুণ্ডলী গ্যালভানোমিটার যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা দেখবে যে একটা এন, এদিকে একটা এস মেরু থাকে, ভিতরে একটা এরকম কুণ্ডলী থাকে, এখানে একটা আয়না থাকে, এবার ভিতরে কারেন্ট বেরিয়ে যায়, এই লুপ দিয়ে কারেন্ট যায়, এই লুপ দিয়ে কারেন্ট বেরিয়ে আসে, সেই জন্য একটা টর্ক প্রযুক্ত হয় যার জন্য ঘোরে। এবার সেই টর্কের মানটা কত ছিল, NBIA বা এটাকে টাও ইকুয়াল টু নিবা, NIBA বা নিব্বা বলতে পারো তোমরা। তো নিব্বা প্রযুক্ত হয় এখানে, বা NBIA প্রযুক্ত হয়। এবার NBI এর জায়গায় I ইন্টু তোমার এ, এই যে জিনিসটা এটা তো আমাদের এমটা, I ইন্টু এ মনে পড়ছে, দেখো এমটা হচ্ছে I ইন্টু, এখানে সেটাকে BM দিয়ে চিহ্নিত করেছে, তাই না। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেটা বলতাম আমরা যে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আমাদের এসেছিল, যে তোমার যে কোনো একটি আধান এবং আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডাইপোল মোমেন্ট ছিল। এখানেও সেই ডাইপোল মোমেন্টটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করতাম, কারণ একটা সার্কুলার লুপের ক্ষেত্রে কারেন্ট ইন্টু প্রবাহ মাত্রা করলে আমরা, কারেন্ট ইন্টু ওই লুপের ক্ষেত্রফল গুণ করলে আমরা এমটা পেয়ে যেতাম। এটা BM ধরেছে, তাহলে টর্ক ইকুয়াল টু, আর এনটাকে আমি এখানে ধরেই নিচ্ছি যে এন সংখ্যক পাক যদি থাকে তাহলে তার ক্ষেত্রে এটা হবে। তাহলে কত হবে, এটা BM। এবার যদি ভেক্টরে যোগ গুণ করি আমি, তাহলে BM ক্রস B হয়ে যাবে, যে চৌম্বক ক্ষেত্রটা দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি সূত্রটা, মানে অপশন এটা কারেক্ট টর্কের। আচ্ছা 9টা দেখি একটু, 9টা কি বলেছে দেখো, দুটি অসীম দৈর্ঘ্যের সমান্তরাল পরিবাহীর প্রত্যেকটি I তড়িৎ প্রবাহ মাত্রা হলে ওদের মধ্যবর্তীকার দূরত্ব D, পরিবাহী দুটির মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান। দেখো এই জিনিসটা তোমরা পড়েছিলে যে দুটো যদি আমাদের কাছে পরিবাহী থাকে, একটা পরিবাহী দিয়ে I1 প্রবাহ মাত্রা যাচ্ছে আর একটা পরিবাহী দিয়ে I2 প্রবাহ মাত্রা আছে, জানি না তারা আকর্ষণ করবে কি বিকর্ষণ করবে, সেসব পরের কথা। একই দিকে গেলে আকর্ষণ, উল্টো দিকে গেলে বিকর্ষণ, এসব পরের কথা। সেই ফোর্সটা কত ছিল আমাদের, ফোর্সটা ছিল μ0/4π ইন্টু 2I1 I2 বাই তাদের মধ্যে দূরত্ব R বা D, যে দূরত্বটাই তাদের মধ্যে ছিল, এটা ছিল ফর্মুলা। দুটো যদি সেম কারেন্ট থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে, এই জন্যই বলি তোমাদেরকে ফর্মুলাকে সবসময় মাইন্ড ম্যাপের আকারে লিখে রাখবে, কারণ যে কোনো মুহূর্তে তোমাদের ফর্মুলা দরকার পড়বে। 2I² D হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার নেই আমি জানি, এটা 2I² D হবে, যে কোনো একটা অ্যান্সার করবে। এটা অপশান ভুল রয়েছে তোমার, 4টে অপশনের মধ্যে 4টেই ভুল, ঠিক একটা নয়, এটা 2I² D করা উচিত ছিল। তাই যে কোনো একটা অ্যান্সার করবে তোমাদের ঠিক হিসাবে নিয়ে নেবে, এটা কোয়েশ্চেন ভুল আছে, কিছু করার নেই। 10এরটা কি বলেছে দেখো,
এল মিটার দৈর্ঘ্য এবং আই তড়িৎ পরিবহনকারী খুব ঋজু সরু পরিবাহীর উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? কোয়েশ্চেনটা কি বলেছে একটুখানি আরেকবার দেখে নিই। এল মিটার দৈর্ঘ্য এবং আই তড়িৎ পরিবহনকারী ঋজু খুব সরু পরিবাহীর উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। যদি খুব নিখুঁতভাবে কোয়েশ্চেন না পড়ো, খুব নিখুঁতভাবে কোয়েশ্চেন না পড়লে কিন্তু ভুল করে চলে আসবে। আমাকে বলেছে যে একটা পরিবাহীর উপর এরকম একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? অবভিয়াসলি শূন্য হবে। যদি কারেন্ট যায় আমরা জানি যে চারিদিকে চৌম্বক ক্ষেত্র আমাদের কীভাবে বার করে, μ0/4/2I/r বা অর্ধ অসীম যদি হয় μ0/4/I/r। কিন্তু একবারে উপরে কত হবে? উপরে তো 0 হবে, তাই না? উপরে ম্যাগনেটিক ফিল্ড কিছু থাকবেই না, তাহলে অপশন বিটা কারেক্ট হয়ে যাবে, শূন্য, যে পরিবাহীর উপরে ম্যাগনেটিক ফিল্ড কিছু নেই। এবার আছে বি এর মাত্রীয় সংকেত কতটা? 11টা। তাই কোয়েশ্চেন খুব ভালোভাবে এবং খুব খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল করে চলে আসবে। বি এর মাত্রীয় সংকেত যে কোনো একটা জায়গা থেকে তুমি বের করতে পারো। আমি এখান থেকে বের করছি এফ ইকুয়াল টু বি কিউ বি, বি এর মাত্রা এফ এর মাত্রা বাই কিউ ইন্টু ভি এর মাত্রা। আচ্ছা, এফ এর মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2 বাই কিউ এর মাত্রা আই টি ইন্টু ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। টি টি এখানে আমার উড়ে যাবে, পড়ে থাকবে এল এলও উড়ে যাবে আমাদের এম টি টু দি পাওয়ার -2 এবং আই টু দি পাওয়ার -1। ব্যাস, এটাই আমাদের পড়ে থাকবে, আর কিছু না। বি এর মাত্রা আমাদের বেরিয়ে গেল, এম টি টু দি -2 আই টু দি পাওয়ার -1, অপশান এটা কারেক্ট। চলো পরেরটা দেখি। 12 নম্বর, খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো তোমাদের সামনে। আমাদেরকে দুটো লুপ রয়েছে, অর্ধবৃত্তাকার দুটো লুপ রয়েছে। সেই লুপের ক্ষেত্রে এই দুটো লুপ রয়েছে আমাদের, তার রেডিয়াসগুলো আমাদেরকে বলে দিয়েছে কত? একটা R1 একটা R2 বলে দিয়েছে, ভিতরেরটা R2 এবং বাইরেরটা R1 বলে দিয়েছে। এবার আমাদের বলেছে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? দেখো আমরা এটাতে জানি যে যদি অর্ধবৃত্তাকার কোনো লুপ থাকে, গোটা বৃত্তের জন্য কত হয় আমাদের ম্যাগনেটিক ফিল্ড? গোটা বৃত্তের জন্য আমাদের হয় বি ইকুয়াল টু μ0I/2r। স্যার অর্ধবৃত্তের জন্য কত হবে? গোটা বৃত্তের জন্য যদি বাই 2r হয় তাহলে অর্ধবৃত্তের জন্য তার অর্ধেকটা হয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তের জন্য বি ড্যাশ ইকুয়াল টু কত থাকবে? হাফ ইন্টু বি। সেটা কত আসবে আমাদের? μ0I/4r। এবার এটা তো আমাদের হয়ে গেল যে μ0I/4r হয়, কিন্তু এই দুটো রয়েছে, একটার কারেন্ট আমাদের এদিকে যাচ্ছে, একটার কারেন্ট এদিকে যাচ্ছে। আচ্ছা, এই এ পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ডের দিক কোনটা হবে? এ পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ডের দিকটা যদি তুমি হাতে লুপটা ধরো দেখবে সেটা উপরের দিকে হচ্ছে, অর্থাৎ এ পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের B1 হয় সেটা কত হবে? μ0I/4r2। কোন দিকে এটা? এটা হচ্ছে আমার দিকে, অর্থাৎ উপরের দিকে। আচ্ছা, B2, এটা হচ্ছে B2 এর জন্য বা এটা বি এর জন্য, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? দেখো এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে μ0I/4r1। সেটা কোন দিকে হবে? সেটা আমি যদি দেখি লুপের এই দিকে, তাহলে এটা ভিতর দিকে যাচ্ছে, এটা ভিতর দিকে হবে। তাহলে দেখো এখানে দুটো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, দুটোই উল্টো দিকে, একটা উপরের দিকে একটা ভিতরের দিকে। কোনটা বেশি স্ট্রং? যে কাছাকাছি আছে সেটা বেশি স্ট্রং, তাহলে এটা বেশি, এর মানটা বেশি হবে, বি এর মানটা কম হবে, কারণ সেটা কাছাকাছি রয়েছে। তাহলে মোট ম্যাগনেটিক ফিল্ড আমাদের কত হবে? B1 - B2। কখনো B2 - B1 করবে না, তার কারণ সব থেকে কাছাকাছি যে থাকে তার ইন্টেন্সিটি সব থেকে বেশি হয়। রেডিয়াস যত দূরত্বে হবে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি তত কমবে, বেশিটা মাইনাস কমটা করতে হয় আমাদের। তাহলে এখান থেকে আমি μ0I/4 যদি কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে আমাদের কাছে? 1/R2 - 1/R1 আছে। এটা অপশন এটা কারেক্ট হয়ে যাবে, 1/R2 - 1/R1। ঠিক আছে, 13টা দেখি, চলো ঝপঝপ করে দেখতে হবে। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট সেকশনে জানাবে আমাদের, কোনো অসুবিধা নেই, সেখানে অ্যান্সার করব। I অ্যাম্পিয়ার তড়িৎবাহী এল দৈর্ঘ্যের একটি সুদীর্ঘ ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। খুব সোজাসাপটা একটা জিনিস, একটা এরকম দণ্ড ছিল, সেটাকে বাঁকিয়ে কি করেছে আমাদের? অর্ধবৃত্ত করেছে। এটা একটা পুরোবৃত্ত হয়ে গেল স্যার, তাহলে এটা অর্ধবৃত্ত করে নিন আপনি, এটা অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে একটা জিনিস ভাবো, যদি এল দৈর্ঘ্য থাকে, এটাও তো এল দৈর্ঘ্য, তাহলে রেডিয়াস যদি আর হয়, আমি বলতে পারি যে πr = l। কেন? 2πr হলে গোটা বৃত্ত হয়, অর্ধবৃত্তের πr = পুরো এলটা দৈর্ঘ্যটা, বা তার রেডিয়াস কত হবে? l/π। এবার একটা অর্ধবৃত্তের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? অর্ধবৃত্তের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয়, ধরে নাও এদিকে কারেন্ট যাচ্ছে, অর্ধবৃত্তের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় μ0I/4r। বারবার বলছি এটা μ0I/4, আর এর জায়গায় কত লিখতে পারি? l/π। তাহলে পাইটা উপরে উঠে গেল, তাহলে μ0I/π কত? 4l হয়েছে। কি আছে অ্যান্সার? আচ্ছা, μ0 মানটা বসিয়েছে, তাহলে b = μ0 জায়গায় 4π × 10⁻⁷ বসাতে পারি, ইন্টু I/π যেরকম আছে বাই 4l, 4 আমাদের এখানে কেটে যাবে, কত পড়ে থাকবে আমাদের কাছে? π² I/l × 10⁻⁷।
পাই স্কোয়ার আর বাই এল -7, অপশন এটা কারেক্ট। 13, ঠিক আছে। 14 নম্বর কোয়েশ্চেনটা চলো দেখি। 14 নম্বর কোয়েশ্চেনটাতে আমাদের কি বলেছে, আমাদের কাছে দেখো পাশের চিত্রে একটি কুণ্ডলী দিয়েছে এসিবি এবং এডিবি অংশের দৈর্ঘ্য দ্বিগুণ। আচ্ছা, এটা আমাকে বলে দিয়েছে যে এসিবি অংশ এডিবি অংশের দৈর্ঘ্যের দ্বিগুণ, কুণ্ডলীর কেন্দ্রবিন্দু ওতে চৌম্বক প্রাবল্য কীরকম। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। একটা এরকম আমাদের কাছে মানে বৃত্ত দিয়ে দিয়েছে, দিয়ে এরকম একটা অংশ দিয়েছে আমাদের এটা বলে দিয়েছে যে এই অংশটা ছোট, এটা ছোট অংশ একটা, এবং এটা সবথেকে বড় অংশ বলে দিয়েছে আমাদেরকে। তাহলে তাই যদি হয়, এখান থেকে কারেন্ট এসে এদিকে একটা ভাগবে, এদিকে একটা অংশ ভাগবে। এবার এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র যদি B1 হয়, তাহলে B1-এর দিক কোন দিকে হবে? B1-এর দিক হবে স্যার আমার ভিতরের দিকে। কেন ভিতরের দিকে? ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুল বসিয়ে তুমি যদি লুপটাকে ধরতে চাও, দেখবে সেটা ভিতর দিকে ঢুকছে, মানে আঙুলগুলো এসে ভিতর দিকে ঢুকছে, তার মানে চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরে। এবার এইটার জন্য, লুপের এই অংশটার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? B2টা আমি ধরে নিচ্ছি এইটুকু অংশের জন্য, সেটা কত হবে? সেটা উপরের দিকে। কেন? সেমভাবে আমি যদি ধরি দেখবো উপরের দিকে। এবার কোন অংশের মান বেশি? সেটা অবভিয়াসলি এই অংশের মান বেশি, যেখানে লুপটা। কেন বলবে তোমরা? বলবে স্যার কেন এই অংশটা বেশি হবে? দেখো, এটা যদি থিটা হয় তাহলে আমরা তো জানি, আর এটা যদি θ2 হয়, আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বের করে, যার থিটা বেশি হয় তার ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়। কোনগুলো পড়েছিলাম না যে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? μ0/4π × I/r। দুজনের ক্ষেত্রে দেখো এটা সমান, কিন্তু এটা থিটা রয়েছে। আয়ও সমান দুজনের, দুটো লুপের, এরও আই যা এরও আইতা, এর যেটা রেডিয়াস এরও রেডিয়াস তার সেম, কিন্তু থিটাটা দেখো এর কম এর বেশি, তাহলে B1টা কম B2টা বেশি, তাহলে B2টা বেশি B1-এর থেকে। যদি তাই হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিক উপরের দিকে হবে। কেন? কারণ উপরের দিকে বেশি ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, তাহলে কাগজের তলের সাথে লম্ব হবে উপরের দিকে বা বাইরের দিকে হবে। অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল তোমাদের 15টা? যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশন তো রয়েছে, সেখানে জানাবে যে বুঝতে পারিনি বা কিছু। সুদীর্ঘ ঋজু পরিবাহীর চারিদিকে চৌম্বক বলরেখাগুলি, একটা ঋজু পরিবাহী রয়েছে আমাদের, এগুলো তোমরা একবারে বাচ্চাবেলা থেকে পড়ে এসছো, বাচ্চাবেলা ভুল, মানে ক্লাস 12-এ উঠে থেকে এগুলো পড়ে এসছো, যে তড়িৎবাহী একটা সুদীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে এক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো কীরকম হয়? চৌম্বক বলরেখাগুলো এরকম চারপাশে এরকম ঘুরতে থাকে, তাই না? কী হয়? এবার চারপাশে ঘুরতে থাকে বিভিন্ন রেডিয়াসে, এটা একটা রেডিয়াসে ঘুরবে তোমাদের, এরকম আর একটা রেডিয়াসে ঘুরবে, যত রেডিয়াসগুলো বাড়বে সেরকমভাবে ঘুরবে ম্যাগনেটিক ফিল্ডগুলো। এগুলো তো পড়ে এসেছিলাম আমরা। তাহলে এটা কি হবে? আমাদের পরিবাহীর বলরেখাগুলি সমকেন্দ্রিক বৃত্তের আকারে ঘুরতে থাকে, যাদের কেন্দ্রটা সেম বিন্দু, বাট বৃত্তাকারে ঘুরতে থাকে বলরেখাগুলি। তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সিদ্ধ করে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন, এটা যদি এখানে ঢুকিয়ে দিয়েছে, তোমরা দেখবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ম্যাক্সওয়েলের সূত্র যখন আসছে তখন সেখানে গাউসের সূত্র ঢুকিয়ে দিচ্ছে, তারা সেখানে অ্যাম্পিয়ারস ল ঢুকিয়ে দিচ্ছে, বা ফ্যারাডের সূত্র সেই জায়গাটাতে একসাথে চলে আসছে। তো ইএম ওয়েভের ক্ষেত্রে 3টে সূত্রই বা 3-4টে যে কটা সূত্র রয়েছে সে কটা সূত্রকে তারা সিদ্ধ করছে, যেটা ইএম ওয়েভের কোশ্চেন অবভিয়াসলি এখানে চ্যাপ্টারেতে দিয়ে দিয়েছে, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন এটা। ঠিক আছে, এটা অপশন এ হবে, যে সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। 17 নম্বরটা কি বলেছে দেখো, আচ্ছা তারপরে কোশ্চেনটা এখানে দেখো কি বলেছে। এখানে আমাদের দিয়ে দিয়েছে যে সমান আধান ও সমান গতিশক্তি বিশিষ্ট দুটি কণা এটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবিলম্বভাবে প্রবেশ করে যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, কণাদের ভরের অনুপাত। এটা আমাদের একটা, ধরে নাও এখানে ম্যাগনেটিক ফিল্ড বি উপর দিকে রয়েছে এবং চারপাশে কণাগুলো এরকমভাবে বৃত্তপথে একটা ঘুরতে থাকছে, একটা R1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে আর একটা R2-তে ঘুরছে, আমি সেটা দেখাচ্ছি না। এবার আমাদেরকে বলেছে যে বৃত্তপথে কণাগুলোর ভরের অনুপাত কী হবে? সমান আধান, তাদের আধান সমান বলেছে, গতিশক্তি সমান। আমরা জানি যে mv² বাই, এটা একটা সাইক্লোটনের ইকুয়েশন, ইকুয়াল টু BQV, বা ভিভি আমাদের কেটে গিয়ে mv ইকুয়াল টু কত পড়ে থাকবে? BQR। আরটা কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট, কিউটা কনস্ট্যান্ট, সব কিছু কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখানে আমি একটা কী করলাম? দুদিকে স্কোয়ার করে নিলাম, এটা একটা কনস্ট্যান্ট আমি সি ধরে নিচ্ছি। তাহলে m² v² ইকুয়াল টু কনস্ট্যান্টের স্কোয়ার। কেন কনস্ট্যান্ট স্যার? এখানে বলে দিয়েছে আধান দুজনের সমান, তাহলে আধান কনস্ট্যান্ট। এখানে চৌম্বক, সুষম চৌম্বক ক্ষেত্র দুজনেরই সমান, এবং R1 ও R2, তাহলে আরটা এখানে রয়ে থাকবে, আরটা কনস্ট্যান্ট না, যে R1 R2 দুটো আলাদা রয়েছে। এবার আমি কি করছি? এখানে দুদিকে হাফ গুণ করে দিচ্ছি, হাফ m² v² ইকুয়াল টু c² বাই 2r হলো। আচ্ছা, হাফ m v², একটা m নিচে পাঠিয়ে দিচ্ছি, c² বাই 2m ইন্টু r। এখানে বলেছে সমান ভর বলে দিয়েছে কি? আচ্ছা, ভরের অনুপাত জানতে চেয়েছে, পিটা সমান, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এটা ধরে নাও আমাদের কি? কাইনেটিক এনার্জি, গতিশক্তি ইকুয়াল টু কনস্ট্যান্টের স্কোয়ার
বাই 2m ইন্টু আর, বা m ইকুয়াল টু সি স্কোয়ার বাই 2 কাইনেটিক এনার্জি, দেখো পুরোটা কনস্ট্যান্ট আমাদের, ইন্টু আর, এটা গোটাটা আমাদের কনস্ট্যান্ট বলেছে। আচ্ছা এখানে সি স্কোয়ার আর স্কোয়ার হতো একটা, কারণ এম স্কোয়ার ভি স্কোয়ার যখন করছি তাহলে এখানেও স্কোয়ার করতে হবে, এদিকে স্কোয়ার করলে এদিকেও স্কোয়ার করতে হবে, এটা একটা স্কোয়ার হয়ে থাকবে। তাহলে আমাদের কাছে এম ভরটা কীরকম ভ্যারি করবে, আর স্কোয়ারের সাথে ভ্যারি করবে। তাহলে m1 বাই m2 ইকুয়াল টু কত পড়ে থাকবে, r1 বাই r2 তার হোল স্কোয়ার। আচ্ছা r1 আর কি কী বলেছে, এটাই বলেছে, তাহলে r1 বাই r2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা কারেক্ট। 18টা কি বলেছে দেখি, একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি তে একটি প্রোটন কে গতিশক্তি নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে, যদি চৌম্বক ক্ষেত্রটি 4 গুণ করা হয় তবে প্রোটনের ঘূর্ণনের গতিশক্তি হবে। আচ্ছা একটা জিনিস তোমরা দেখো যে আমাদের গতিশক্তি কোনো কিন্তু চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে না। যখন লম্বভাবে প্রবেশ করছে, দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর, যদি কোনো কিছু লম্বভাবে প্রবেশ করে তাহলে তার ক্ষেত্রে এফ ডিআর কস 90 হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু কৃতকার্যই করবে না। যদি বিটা বাড়ায়ও আমি, তা সেক্ষেত্রেও কোনো কৃতকার্য করবে না, যদি কৃতকার্য না করে তার গতিশক্তি বাড়ার কোনো প্রশ্ন নেই। তো এখানে গতিশক্তি এখানে একই থাকবে, গতিশক্তি কিছু চেঞ্জ হবে না। যদি আমরা চৌম্বক ক্ষেত্র বাড়াইও, এটা মনে রাখবে তোমরা, খুব ভালো কোয়েশ্চেন এটা, যদি আমরা চৌম্বক ক্ষেত্র বাড়াতেও চাই তার ক্ষেত্রেও আমাদের গতিশক্তি কিছু চেঞ্জ হবে না, কারণ গতিশক্তি চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করবে না যদি তারা লম্বভাবে প্রবেশ করে। ঠিক আছে, আচ্ছা চলো আর কি রয়েছে এখানে। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা দেখি কি বলেছে আমাদেরকে। তারপরেরটা দেখো বলেছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল একটি আহিত কণার বেগ কার উপর নির্ভর করে। আচ্ছা আহিত কণার যে বেগটা হবে সেটা কার উপর নির্ভর করবে, আমি যদি পাই যে এমভি লম্বভাবে গতিশীল কোনো আহিত কণার ক্ষেত্রে এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত হয়, বিকিউভি হয়, বা বিকিউভি ইকুয়াল টু, তুমি এটাকে এরকম লিখতে পারো, এমভি একটাকে রেখে ভি বাই আর করে দিতে পারি। আচ্ছা ভি বাই আর মানে হচ্ছে কৌণিক বেগ ওমেগা, তাহলে বি কিউ ভি ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের দেখো পি মানে মোমেন্টাম, এম ইন্টু ভি। আচ্ছা ভি বাই আরটাকে আমি ওমেগা হিসাবে লিখতে পারি। আচ্ছা একটা বৃত্তপথে গতিশীল কণার ক্ষেত্রে তার সেম কণার ক্ষেত্রে তার ওমেগাটা কনস্ট্যান্ট, কৌণিক বেগটা কনস্ট্যান্ট এবং বি কিউটাও কনস্ট্যান্ট, তাহলে ভি ভ্যারি করবে সবসময় পি এর সাথে, তাহলে আমাদের বেগটা ভ্যারি করবে ভরবেগের সাথে। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে কোশ্চেনটা দেখি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই যে কোশ্চেনটা তোমাদেরকে বললাম যে গতিশক্তি বাড়বে না, এটা দেখো একটা লরেঞ্জ ফোর্স না, সে আরেকটা যুক্তি এটার হতে পারে যে লরেঞ্জ ফোর্স এফ ইকুয়াল টু কত হয়, বিকিউভি হয়। এবার বিকিউভি আমরা জানি লরেঞ্জ ফোর্স একটা কার্যহীন বল, লরেঞ্জ বল একটা কার্যহীন বল, তোমরা পড়েছিলে এটা, লরেঞ্জ বল একটা কী হয়, কার্যহীন বল হয়। এবার কার্যহীন যখন বল তাহলে কোনো কার্য করছে না, এবার তুমি চৌম্বক ক্ষেত্রে যতই বাড়াও না কেন ফোর্সটা তো কিছু কার্য করছে না, কার্য না করলে গতিশক্তি কীভাবে চেঞ্জ হবে, তাহলে যেটা গতিশক্তি আছে সেটাই থাকবে, এটা একটা লজিক হতে পারে, মানে এই লজিক দিয়েও তোমরা ভাবতে পারো। চলো তাহলে একবারে লাস্ট কোয়েশ্চেনটা দেখা যাক কী বলেছে আমাদের। লাস্ট কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলেছে দেখো যে একই দিকে একটি ইলেকট্রনের স্রোত এবং প্রোটনের স্রোত সমান্তরালে যাচ্ছে। 20 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলেছে যে দুটো এরকম রয়েছে তার, সেখানে একদিকে এক ইলেকট্রন এবং প্রোটন দুজনে কি হচ্ছে, এটা ধরে নাও ইলেকট্রনও যেদিকে যাচ্ছে, আমাদের এখানে একটা প্রোটন রয়েছে, সে প্রোটনও সেম দিকে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট কিন্তু তার উল্টো দিকে যাবে, তাহলে এই তারের ক্ষেত্রে কারেন্ট নিচের দিকে যাচ্ছে, এই তারের ক্ষেত্রে কারেন্ট সামনের দিকে যাচ্ছে। তাহলে এই কারেন্টগুলো দেখো বিপরীত দিকে রয়েছে, বিপরীত দিকে যদি কারেন্ট চলে তাহলে পরিবাহী দুটো কী করবে, একে অপরের সাথে বিকর্ষণ করবে। তাহলে এদের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা একে অপরকে কী করবে, বিকর্ষণমূলক হবে। কি হবে, বিকর্ষণমূলক। এবং তাদের জন্য আরেকটা এখানে কনসেপ্ট রয়েছে, দেখো এটা একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, এটা একটা প্রোটন পজিটিভলি চার্জ, তারা তো একে অপরকে আকর্ষণ করবে, তাহলে তাদের জন্য যে কুলম্বীয় বলটা রয়েছে সেটা কিন্তু আকর্ষণমূলক। সেটা কি, সেটা আকর্ষণমূলক। এখানেই হচ্ছে মজা, খুব সুন্দর কোশ্চেন ছিল এটা, তোমরা একটা জিনিস দিয়ে ভাবতে আর একটা জিনিস দিয়ে না ভাবলে পুরোটা ভুল হয়ে যেত। তোমাদের ম্যাগনেটিক ফিল্ডটা পরস্পরকে বিকর্ষণ করছে, কারণ কারেন্ট উল্টো দিকে গেলে পরিবাহীতে একে অপরকে বিকর্ষণ করে আমরা জানি, কিন্তু এখানে যে ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বলটাও রয়েছে সেটাকেও তো কাউন্ট করতে হবে। এবং খুব মজার বিষয় যেটা, কুলম্বীয় ফোর্স সবসময় ম্যাগনেটিক ফিল্ডের থেকে বেশি হয়, ম্যাগনেটিক ফোর্সের থেকে বেশি হয়, অর্থাৎ কুলম্বীয় যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল সবসময় ম্যাগনেটিক যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল তার থেকে বেশি হয়। তাহলে আকর্ষণটা অবশ্যই বেশি হবে বিকর্ষণের থেকে। যদি এফসি বেটার দেন
এফএম হয়, তাহলে আকর্ষণ বলটা কী হবে, আকর্ষণটা বেশি হবে বিকর্ষণের থেকে। তাহলে আলটিমেটলি দুজন কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এই হলো তোমাদের পুরো ম্যাগনেটিজমের সলিউশন। এখানে সাবমিট করে দেবে তোমরা, তোমাদের চলে যাবে অ্যান্সার। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, সবাই ভালো থাকো এবং মক টেস্ট দিতে থাকো।